আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমি নাদিয়া তুজ্জহুরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসটি এমএ শেষ পর্বের ছাত্রদের জন্য। তোমাদের কোর্স শিরোনাম বার্ট্রান্ড রাসেল ও জি মুরের দর্শন। তোমাদের কোর্স নং 500002। তোমাদের জন্য আজকের পাঠ জানার উপায়সমূহ। তোমরা জানো যে আমি তোমাদের মুরের অংশটুকু পড়াই। তো মুরের সাম মেইন প্রবলেমস অফ ফিলোসফির প্রবন্ধের একটি শিরোনাম হচ্ছে এই জানার উপায়সমূহ, ওয়েস অফ নোয়িং। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। মুরের সাম মেইন প্রবলেমস অফ ফিলোসফি গ্রন্থের চতুর্থ প্রবন্ধের শিরোনাম হলো জানার উপায়সমূহ বা ওয়েস অফ নোয়িং। বচন এবং যা বচন নয় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ উপলব্ধির মধ্যে পার্থক্যের ভিত্তিতে মুর সব ধরনের জ্ঞানত সম্বন্ধকে চারটি শ্রেণীতে ভাগ করেছেন, যার নাম তিনি দিয়েছেন জানার উপায়সমূহ। তাহলে এখানে কি বচন এবং যা বচন নয়, প্রত্যক্ষ এবং পরোক্ষ যে উপলব্ধি, এই দুটির মধ্যে পার্থক্যের ভিত্তিতে আমি তোমাদের সাথে এর আগে বচন নিয়ে আলোচনা করেছি এবং এই বচনের চ্যাপ্টারেই তোমাদের সাথে আমি প্রত্যক্ষ ও পরোক্ষ উপলব্ধি নিয়ে আলোচনা করেছি। তারপরে আমি যেহেতু এখানে বচন নয় প্রত্যক্ষ পরোক্ষ উপলব্ধির কথাটি আসলো, সেই প্রেক্ষিতে আমি তোমাদের আবারও বলছি যে সাধারণত আমরা বচন বলতে কি বুঝি। যে মুর কি বলেছেন, যে মুর বলেছেন যে জগতের সব উপাদানকেই তিনি প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন। একদিকে হলো বচনসমূহ, অন্যদিকে হলো সেই সব জিনিস যা বচন নয়। আর মুর সেটাই বলছেন যে তাহলে আমরা সাধারণত জানি বচন হলো একটি বাক্যের শব্দ সমষ্টি দ্বারা যা প্রকাশ করা হয়। এটি এমন একটি জিনিস যা পরিপূর্ণ বাক্য দ্বারা প্রকাশিত হয়। তাহলে কি যে বচনটা হচ্ছে একটা বাক্যের বাক্যের শব্দের যে সমষ্টি, সেটি দ্বারা যে বাক্য প্রকাশিত হয় সেটি হচ্ছে বচন। কিন্তু এই যে বচনের মধ্যে আমরা জানি বাক্যের অন্তর্গত শব্দসমূহ দ্বারা যে উপলব্ধি প্রকাশিত হয় সেটিও সেই উপলব্ধিগুলো হচ্ছে একটি প্রত্যক্ষ উপলব্ধি এবং একটি হচ্ছে পরোক্ষ উপলব্ধি। তো এই যে বচন, এখানে যেহেতু আমরা জানি যে বচন কি, যে একটা বাক্যের মধ্যে যে শব্দ থাকে সেই শব্দ সমষ্টি, কিন্তু মুর শুধু বচন বলতে যে আমাদের যে শব্দের সমষ্টিকে শুধু সেটাকেই বোঝাননি। তিনি বলতে চেয়েছেন বচন হচ্ছে যেটি হচ্ছে এই শব্দ সমষ্টির মধ্যে যে অর্থ রয়েছে সেই অর্থকেই তিনি বচন বলেছেন। তাহলে মুরের ভাষায় যে বচন বলতে তিনি শুধু শব্দের সমষ্টিকে বুঝিয়েছেন শব্দসমূহের বা শব্দ সমষ্টির যে অর্থ তাকে। তো সেটাই যে এবং এই যে এই শব্দসমূহের যে অর্থ, সেখানে তিনি বলেছেন একটি প্রত্যক্ষ উপলব্ধির কথা এবং একটি পরোক্ষ উপলব্ধির কথা। তিনি যে প্রত্যক্ষ যে উপলব্ধির কথা তিনি যে বলেছেন, তিনি কিভাবে বলেছেন যে প্রত্যক্ষ উপলব্ধি হচ্ছে সেই বিষয় যেখানে বা যেভাবে আমরা বচনকে উপলব্ধি করি, তিনি তার নাম দিয়েছেন প্রত্যক্ষ উপলব্ধি। প্রত্যক্ষ উপলব্ধিটা কি, যেভাবে আমরা একটা বচনকে উপলব্ধি করি, অর্থাৎ যেভাবে আমরা একটি বচন সম্পর্কে সচেতন হই যখন আমরা একটি বাক্যের অর্থ অনুধাবন করতে পারি তাকে বলা হয় প্রত্যক্ষ উপলব্ধি। তাহলে কি, যখন একটা বচন সম্পর্কে সচেতন হলাম এবং তখনই আমরা একটা বাক্যের অর্থ অনুধাবন করতে পারি, তখনই সেটা হচ্ছে প্রত্যক্ষ উপলব্ধি। আর যেভাবে আমরা বচন যাকে নিয়ে কোনো কথা বলা হয় বা কিছু উপলব্ধি হয়, সেটা হচ্ছে পরোক্ষ উপলব্ধি। তাহলে কি, যেভাবে আমরা বচনকে উপলব্ধি করি সেটা হচ্ছে প্রত্যক্ষ উপলব্ধি, আর যেভাবে আমরা বচন যাকে নিয়ে কথা বলে, তাহলে কি যে বচনটা যাকে নিয়ে কথা বলে তার যে সেইটার যে উপলব্ধি, তখন সেই উপলব্ধিটা হচ্ছে পরোক্ষ উপলব্ধি। তো এখন তোমাদেরকে আমি এই যে এগুলোর মধ্যে এই যে বচন নয় প্রত্যক্ষ পরোক্ষ উপলব্ধির মধ্যে যে পার্থক্যগুলো আছে, যে কোনটি বচন নয়, কোনটি প্রত্যক্ষ উপলব্ধি, কোনটি পরোক্ষ উপলব্ধি, এই সব কিছুর মধ্যে যে পার্থক্য, এসবের ভিত্তিতে মোর সব ধরনের যে জ্ঞানের যে সম্বন্ধ সেগুলোকে তিনি চারটি শ্রেণীতে ভাগ করেছেন। আর এই চারটি শ্রেণীতে ভাগ করে তিনি এটির নাম দিয়েছেন জানার উপায়সমূহ।
তো জানা বলতে বোঝায় দুটি উপাদানের সম্বন্ধ, একটি সচেতনতা এবং একটি বস্তু যার সম্পর্কে সচেতনতা। তাহলে কি জানাটা কি? দুটি উপাদানের মধ্যে সম্বন্ধ। কি কি সেটি? একটি সচেতনতা এবং একটি বস্তু যা সম্পর্কে সচেতন। একটি হচ্ছে শুধু সচেতনতা, আমি যখন সচেতন হই সেই সচেতনতা, এবং একটি হচ্ছে কোন একটা বস্তু, সেই বস্তুটা সম্পর্কে যে সচেতনতা। অন্য ভাষায় বলা যায় জানা সবসময় একটি জ্ঞানজ সম্বন্ধ প্রকাশ করে একজন ব্যক্তি ও যে কোনো একটি বস্তুর মধ্যে। তাহলে কি যে জানা, এই যে জানার যে উপায়সমূহ, তাহলে কি জানাটা কি? জানা সবসময় একটি জ্ঞানের যে সেই সম্বন্ধকে প্রকাশ করে যখন করে একজন ব্যক্তি ও যে কোনো একটি বস্তুর মধ্যে। জানার উপায় হলো সেই সব ভিন্ন ভিন্ন উপায় যেখানে একজন ব্যক্তি কোনো একটি বস্তু যা হলো তার চেতনার বিষয় এর সাথে জ্ঞানজভাবে আবদ্ধ। তাহলে কি জানার উপায় হলো সেই সব ভিন্ন ভিন্ন উপায়। তাহলে কি জানার উপায়টা শুধু একটি উপায় না, এখানে বিভিন্ন উপায়, ভিন্ন ভিন্ন উপায় যেখানে একজন ব্যক্তি কোনো একটি বস্তু যা হলো তার চেতনার বিষয় এর সাথে জ্ঞানজভাবে আবদ্ধ। তাহলে কি যে জ্ঞানগতভাবে সে কিভাবে আবদ্ধ হয় একজন ব্যক্তি একটা বস্তুর সাথে, এই যে সেটা সেখানে তিনি জানার বিভিন্ন, সেটা কিভাবে আমরা জানবো, সেখানে তিনি জানার বিভিন্ন উপায়ের কথা বলেছেন। তো মুরের এই 4 ধরনের জ্ঞানজ সম্পর্কে এখন আমরা আলোচনা করব, যেগুলোই তার জানার উপায়। প্রথম উপায়ে জানাটা কি? একজন ব্যক্তি ও একটি বস্তু সেই সম্বন্ধকে প্রকাশ করে যখন একটি নির্দিষ্ট সময়ে ব্যক্তিটি বস্তুটিকে প্রত্যক্ষভাবেও কিংবা পরোক্ষভাবে উপলব্ধি করে না। তাহলে প্রথম জানার উপায়টা কি? একজন ব্যক্তি ও একটি বস্তু সেই সম্বন্ধকে প্রকাশ করে। জানার উপায়ে আমি প্রথমে যে উপায়ে জানা সেটা কি? যে একজন ব্যক্তি এবং একটা বস্তু সেই সম্বন্ধকে প্রকাশ করে যখন একটি নির্দিষ্ট সময় ব্যক্তিটি বস্তুটিকে প্রত্যক্ষভাবেও কিংবা পরোক্ষভাবেও উপলব্ধি করে না। এখন আমরা একটু উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমাদের মূল যে উদাহরণগুলো দিয়েছেন সেটা দেখলে তোমরা স্পষ্ট হবে। যখন একজন ব্যক্তি একটি কবিতা বা গুণের নামতা মুখস্থ জানে, কিন্তু এই মুহূর্তে সে যদি তাদের সম্পর্কে সচেতন না হয়, তাহলে আমরা বলতে পারি ব্যক্তিটির দুটির কোনোটি না প্রত্যক্ষভাবে নতুবা পরোক্ষভাবে উপলব্ধি করে। আবার খেয়াল করো, যখন একজন ব্যক্তি একটি কবিতা বা গুণের নামতা মুখস্থ জানে, কিন্তু একটা মুহূর্তে সে যদি তাদের সম্পর্কে সচেতন না হয়, তাহলে আমরা বলতে পারি ব্যক্তিটি দুটির কোনোটি না প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে উপলব্ধি করতে পারে। আচ্ছা, তবে এখানে গুরুত্বপূর্ণ যে কথাটি মনে রাখতে হবে তা হলো, যদিও এই মুহূর্তে ব্যক্তিটি কবিতা বা গুণের নামতার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পর্কিত নন, তবু পূর্বে কোনো সময়ে এই সমস্ত বস্তুর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিলেন। তা না হলে তিনি এইসব জানার দাবি করতে পারতেন না। এখানে মূল জানাকে প্রবণতামূলক জানা অর্থে ব্যবহার করেছেন। তাহলে এখানে কি তিনি প্রবণতামূলক জানা অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ এখানে তিনি দেখা যায় প্রত্যক্ষভাবেও জানছেন না, পরোক্ষভাবেও জানছেন না। তিনি যে মুহূর্তে জানছেন একজন ব্যক্তি কোনো একটা এই যে কবিতা বা একটা কবিতা বলছেন বা একটা গুণের নামতা বলছেন, তিনি যখন বলছেন তখন কিন্তু তিনি সেই কবিতাটার কিছু দেখছেন না, বা কবিতা না বলে তিনি কবিতাটা না পড়ে বা না তিনি হয়তো অনেক আগে পড়েছেন, সে না পড়ে তিনি এখন পড়ছেন। তাহলে কি এই মুহূর্তে যখন সে বলছে কবিতাটা বা একটা নামতা বলছে, তখন কিন্তু সে ওই মুহূর্তে সেই সম্পর্কে সে সচেতন না। সে প্রত্যক্ষভাবেও সে দেখেনি, বা একটু আগে দেখেছে, সে মনে করতে পারছে না, একটু আগে দেখেছে কিন্তু এখন সে বলছে, এরকমও কিছু না। তাহলে কি সে এই মুহূর্তে সে প্রত্যক্ষভাবে বলছে না, পরোক্ষভাবেও বলছে না, কিন্তু তার মানে কি যে অথচ সে কিন্তু সে বস্তুটা বা সেই কোনো একটা বিষয় সম্পর্কে সে তার জ্ঞানটা প্রকাশ করছে। তাহলে কি যে সে কিন্তু তার মানে কি কোনো একটা সময়ে সে সেই জিনিসটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিলেন। তা না হলে সে যে এই জিনিসটা জানেন সেটা কিন্তু সে বলতে পারতেন না। তাহলে কি এখানে এই যে সরাসরি প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে উপলব্ধি না করে তিনি জানছেন কি, এখানে জানাটাকে তাহলে কি বলেছেন যে এই যে সরাসরি প্রত্যক্ষভাবেও না আবার পরোক্ষভাবেও না জেনে একজন ব্যক্তি ও বস্তুর মধ্যে যে সম্বন্ধ সেটা কি প্রবণতাপূর্ণ জানা অর্থে ব্যবহার করেছেন। যে একটা ব্যক্তি একটা কোনো একটা বস্তু সম্পর্কে যে জানছে, তাহলে কি প্রত্যক্ষভাবেও জানছে না, পরোক্ষভাবেও জানছে না, তাহলে কি তার যে জানা সেটা একটা প্রবণতামূলক জানা অর্থে মূল ব্যবহার করেছেন। এখন আমরা দেখব যে তিনি দ্বিতীয় কোন উপায়ে জানার কথা বলেছেন।
দ্বিতীয় উপায়টা হচ্ছে প্রত্যক্ষ উপলব্ধিকে মূল দ্বিতীয় উপায়ে জানা বলে অভিহিত করেছেন। প্রথমটা প্রত্যক্ষ না পরোক্ষ না, আর এখন দ্বিতীয়টা আমরা বলবো যে প্রত্যক্ষ উপলব্ধির মাধ্যমে মূল দ্বিতীয় উপায়ে জানা বলে অভিহিত করেছেন। মূলের প্রত্যক্ষজাত জ্ঞানে এভাবে জানাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমরা দেখব এই প্রত্যক্ষ উপলব্ধি পদ্ধতিতে আবার 4টি ভিন্ন ভিন্ন অর্থ ব্যবহার করা হয়েছে। প্রত্যক্ষ উপলব্ধি প্রধানত ব্যবহৃত হয় ব্যক্তি ও বস্তুর সেই সম্বন্ধের ক্ষেত্রে যখন ব্যক্তিটি প্রকৃতপক্ষে বস্তুটিকে প্রত্যক্ষ করে। এই অর্থে এটি নির্দেশ করে একজন ব্যক্তি ও সংবেদপাত্রের সম্বন্ধকে। কেননা মুরের মতে যা প্রকৃতপক্ষে ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যায় কিংবা যা প্রকৃতপক্ষে প্রত্যক্ষ করা হয় তা সবসময় একটি সংবেদপাত্র। তাহলে কি যে সংবেদপাত্রটা কি, এই সংবেদপাত্র, সংবেদন এবং সংবেদপাত্র এগুলো সম্পর্কেও তোমাদের সাথে আমি আগে ক্লাসে আলোচনা করেছি। তো সংবেদপাত্রটা কি, যে আমি কোনো একটা বস্তু দেখলাম, জাস্ট বস্তু দেখেছি, কিন্তু আমি এখন সেই মুহূর্তে যে বস্তুর কি দেখেছি, যে বস্তুর কোনো একটা আমি দেয়ালের রং দেখলাম, তাহলে কি মানে দেয়ালের দিকে তাকালাম, তাহলে কি দেখলাম, যে দেয়ালের আকৃতি দেখলাম এবং দেখলাম যে দেয়ালে যে একটা রং দেওয়া আছে এবং রঙের কালার কি বা রঙের যে ছোপ মানে পোস্ট দিয়েছে রং দেয়ালের মধ্যে রং দিয়ে, তো সেই জিনিসটা অনুভব করলাম, মানে এটাই হচ্ছে যে আমি কোন জিনিসটা উপলব্ধি করলাম, সেটা হচ্ছে সংবেদপাত্র। তাহলে কি এখানে বলা হয়েছে যে উদাহরণস্বরূপ যখন কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো রং দেখে বা কোনো ধ্বনি শুনে বা দাঁতে কোনো ব্যথা অনুভব করে, তখন সেই ব্যক্তিটি এসব ক্ষেত্রে সংবেদপাত্রকে, অর্থাৎ এখানে সংবেদপাত্রটা কি, যখন কোনো রং দেখছে বা কোনো ধ্বনি শুনছে বা দাঁতে অনুভব করছে, তাহলে কি এই যে এইসবকে কোনো একটা ব্যক্তি রং দেখা এবং কোনো একটা শব্দ বা ধ্বনি শোনা বা দাঁতে কোনো ব্যথা অনুভব করে, এই ক্ষেত্রে তার সংবেদপাত্রগুলো কোনগুলো, সে হচ্ছে রং দেখার মধ্যে যে রংটা দেখছে, কোনো ধ্বনি শোনা মানে কি সেই ধ্বনি, এবং দাঁতে ব্যথা অনুভব করা সেই ব্যথা ইত্যাদি তিনি কিন্তু প্রত্যক্ষভাবে উপলব্ধি করে। তাহলে কি এই যে প্রত্যক্ষ উপলব্ধি, তাহলে কি প্রধানত ব্যবহৃত হয় ব্যক্তি বস্তু সেই সম্বন্ধের ক্ষেত্রে যখন ব্যক্তিটি প্রকৃতপক্ষে বস্তুটিকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করছে। তাহলে কি এই যে বিষয় কি একটা ব্যক্তি প্রত্যক্ষভাবে উপলব্ধি করে। আচ্ছা, তারপরটা আমরা দেখব যে প্রত্যক্ষ উপলব্ধি পথটি ব্যবহৃত হয় একটি সচেতন ক্রিয়ার অর্থে যখন আমরা কোনো প্রতিরূপ সম্পর্কে সচেতন হই। উদাহরণস্বরূপ যখন কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট রঙের দৃশ্যমান প্রতিরূপকে উপলব্ধি করেন যেটি তিনি পূর্বে দেখেছিলেন কিন্তু এই মুহূর্তে প্রকৃতপক্ষে দেখছেন না, তখন সেই ব্যক্তি দৃশ্যমান প্রতিরূপ সম্পর্কে সচেতন হন। মানে প্রতিরূপ বা যেটা ইমেজ, মানে কোনো একটা ছবি, সে কোনো একটা বাস্তবে একটা জিনিস, সেটার একটা ছবি, যেটাকে ইমেজ, প্রতিরূপ বলতে এখানে ইমেজ বোঝানো হয়েছে বা ছবি বোঝানো হয়েছে। আচ্ছা, তখন কি বলেছে যে যখন কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট রঙের দৃশ্যমান প্রতিরূপকে উপলব্ধি করেন যেটি তিনি পূর্বে দেখেছিলেন কিন্তু এই মুহূর্তে প্রকৃতপক্ষে দেখছেন না, তখন সেই ব্যক্তি দৃশ্যমান প্রতিরূপ সম্পর্কে সচেতন হন একইভাবে যেভাবে তিনি সচেতন হয়েছিলেন নির্দিষ্ট রং দেখার পরে। একজন ব্যক্তি যখন একটি সংবেদপাত্রকে চিন্তা বা স্মরণ করেন যাকে তিনি দেখেছিলেন কিন্তু এই মুহূর্তে দেখছেন না, সেই ব্যক্তি ওই সংবেদপাত্রের একটি অস্পষ্ট প্রতিরূপ উপলব্ধি করেন। যে সংবেদপাত্রকে পূর্বে দেখেছিলেন এক্ষেত্রে প্রতিরূপটি সংবেদপাত্রের অস্পষ্ট প্রতিলিপিকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করা হয়, যদিও প্রকৃতপক্ষে এটি ইন্দ্রিয়তে দেখা হয় না। একজন ব্যক্তির এরূপ প্রতিরূপের প্রত্যক্ষ উপলব্ধি এবং একটি রঙের ছোপ যা প্রত্যক্ষভাবে দেখা হয় এর প্রত্যক্ষ উপলব্ধি সমান অর্থ বহন করে। মূলের মধ্যে প্রতিরূপ সমূহই হলো সংবেদপাত্র। তাহলে এখানে আমরা দ্বিতীয়টি কি দেখছি, যে প্রথমটা যেটা দেখলাম যে প্রত্যক্ষ উপলব্ধি প্রধানত ব্যবহৃত হয় ব্যক্তি বস্তু সেই সম্বন্ধের ক্ষেত্রে যখন ব্যক্তির প্রকৃতপক্ষে বস্তুটিকে প্রত্যক্ষ করে। তাহলে কি এবং দুই নম্বরটা প্রথমটা হচ্ছে ব্যক্তিটি প্রকৃতপক্ষে বস্তুটিকে সরাসরি প্রত্যক্ষ করছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ উপলব্ধি। আর এখন দুই নম্বরটা যেটা দেখলে যে প্রত্যক্ষ উপলব্ধি পথে ব্যবহৃত হয় একটি সচেতন ক্রিয়ার অর্থে যখন আমরা কোনো প্রতিরূপ সম্পর্কে সচেতন হই। তাহলে কি যে আমরা সরাসরি যে জিনিসটা দেখেছিলাম সেটা দেখছি না, কিন্তু সেটার ইমেজ দেখছি বা প্রতিরূপ দেখছি। এখানে সেই ইমেজটা বা প্রতিরূপটাও সংবেদপাত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, 3 নাম্বারটা যেটা আমরা দেখব যে এখানে 3 নাম্বার যে অর্থে ব্যবহৃত হয়েছে যে প্রত্যক্ষ উপলব্ধি, এখন প্রত্যক্ষ উপলব্ধিটা 3 নাম্বার যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হলো এটি এমন একটি সম্বন্ধ,
অর্থাৎ ব্যক্তি ও বস্তুর মধ্যে এমন একটি সম্বন্ধ এটি যা আমার প্রত্যক্ষ উপলব্ধির সাথেই হয়ে থাকে। অর্থাৎ যেভাবে আমরা আমাদের নিজস্ব প্রত্যক্ষ উপলব্ধি সম্পর্কে সচেতন হই, এটি সেই সম্বন্ধকে প্রকাশ করে। উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যখন কোনো ব্যক্তি একটি রঙের ছোপকে দেখে, তখন সে ব্যক্তি তার নিজস্ব রঙের ছোপের দেখাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করে। যখন কোনো ব্যক্তি একটি রঙের ছোপকে দেখে, কোনো একটা রঙের যে ছাপ, সেই ছাপকে দেখে, তখন সে ব্যক্তি তার নিজস্ব রঙের ছোপের দেখাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করে। এক্ষেত্রে দেখাটা হলো নির্দিষ্ট চেতনার ক্রিয়া, রঙের ছোপের দেখা এর প্রত্যক্ষ উপলব্ধি। যা প্রত্যক্ষভাবে উপলব্ধি করা হয় তা একটি সংবেদপাত্য নয় বা কোনো প্রতিরূপ নয়, এটি সংবেদপাত্যের প্রত্যক্ষ উপলব্ধি, যাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করা হয়। অর্থাৎ এখানে যে অর্থটা ব্যবহার হয়েছে যে এটি এমন একটি সম্বন্ধ যা আমার প্রত্যক্ষ উপলব্ধির সাথেই হয়ে থাকে। অর্থাৎ আমি যে প্রত্যক্ষ উপলব্ধি করলাম, সেই প্রত্যক্ষ উপলব্ধির সাথে সাথেই আমি একটা জিনিস সম্পর্কে, একটা ওই প্রত্যক্ষ উপলব্ধি সম্পর্কে যে সচেতন হলাম, সেই সম্বন্ধকে প্রকাশ করে। সেই সম্বন্ধটাই হচ্ছে প্রত্যক্ষ উপলব্ধি। মানে এমন একটা সম্বন্ধ যা আমার আমি প্রত্যক্ষভাবে একটা জিনিস দেখলাম, সেটার সাথে সাথে আমি একটা রঙের ছোপ দেখলাম, তখন আমার মধ্যে সেই রঙের ছোপ দেখাটা প্রত্যক্ষভাবে উপলব্ধি হলো আমার মধ্যে। তখন কি হলাম, মানে আমার মধ্যে কি, আমি রংটা দেখার পরে আমার মধ্যে একটা প্রত্যক্ষভাবে উপলব্ধি হলো। মানে তখন আমার মধ্যে কিন্তু যে আমি আমার নিজস্ব একটা প্রত্যক্ষ উপলব্ধি হলো, এবং আমার মধ্যে যে আমার চেতনার ক্রিয়া সেটা কাজ করলো, এবং আমি আমার নিজের মতো করে সেই ছোপটা দেখলাম, এবং আমি নিজে সেই সম্পর্কে আমার নিজের মতো করে সচেতন হলাম। তাহলে এই যে আমি আমার নিজের চেতনার মাধ্যমে, নিজস্ব চেতনার মাধ্যমে সচেতন হয়ে আমি কোনো একটা রঙের ছোপ প্রত্যক্ষ করলাম। তাহলে কি এই যে আমি আমার মতো করে আমার চেতনার উপলব্ধির মাধ্যমে আমি যে কোনো একটা রঙের ছোপ দেখলাম, তখন কিন্তু সাথে সাথে আমি প্রত্যক্ষ উপলব্ধি করা হলো যে সেটার সাথে সাথে আমার এটা কিন্তু সংবেদপাত্য নয়। আবার দেখলাম যে আমি আমার নিজস্ব চেতনার মাধ্যমে, আমি নিজের মাধ্যমে নিজে যেটা বুঝলাম সেই আমার নিজের উপলব্ধির মাধ্যমে যেহেতু আমি দেখলাম, নিজের মতো করে দেখলাম, দেখা যাচ্ছে আমি কাছ থেকে আমি সেই একটা দেয়ালের একটা রং দেখলাম, আমি একরকম করে দেখতে পারি। আবার ঠিক সেম রংটাই আরেকজন দূর থেকে আরেকরকম, তার কাছে আরেকটু অন্যরকম কালারটা মনে হতে পারে। তো এক একজনের কাছে এক এক রকম কালার মনে হতে পারে। তাহলে কি যে আমি আমার নিজস্ব চেতনা দ্বারা আমি সেই সম্পর্কে আমার নিজের মতো করে দেখে সচেতন হলাম। তাহলে কি এটা কিন্তু আমার পুরোপুরি যে ওই রঙেরই যে সংবেদপাত্য তা কিন্তু নয়। আবার যে এটা কোনো একটা ছবি সেটাও নয়, কারণ আমি আমার নিজের মতো করে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছি। তাহলে কি এটি সংবেদপাত্যের, এই যে সংবেদপাত্যের প্রত্যক্ষ উপলব্ধি, মানে কি ওই যে মানে যে জিনিসটা ওখানে ছাপটা আসলো সেটার কি, মানে সেটার একটা প্রত্যক্ষ উপলব্ধি, মানে সেই সংবেদপাত্যের প্রত্যক্ষ উপলব্ধি যাকে আমি প্রত্যক্ষ উপলব্ধি করলাম। মানে আমার এমন একটা সংবেদপাত্যের উপলব্ধি যেটা আমি আমার চেতনা দ্বারা আমি আমার মতো করে আমি প্রত্যক্ষভাবে উপলব্ধি করলাম। এটাই হচ্ছে যে তৃতীয় যে অর্থ, যে এমন একটা সম্বন্ধ যা আমার প্রত্যক্ষ উপলব্ধির সাথেই হয়ে থাকে, কিন্তু এটা আমি আমার চেতনা দ্বারা, আমার নিজস্ব প্রত্যক্ষ উপলব্ধির দ্বারা আমি আমার মতো করে সেই সম্পর্কে সচেতন হলাম, উপলব্ধি করলাম। আচ্ছা, এরপরে যে 4 নম্বর অর্থ, যেটি যে প্রত্যক্ষ উপলব্ধি কিভাবে জানার উপায় হলো, তার 4 নম্বর একটি অর্থ আছে, সেটি হচ্ছে প্রত্যক্ষ উপলব্ধির চতুর্থ অর্থ একজন ব্যক্তি ও একটি বস্তুর মধ্যে সম্বন্ধ প্রকাশ করে। এই সম্বন্ধটি হচ্ছে যেখানে ব্যক্তি হয় বচনকে বিশ্বাস বা অবিশ্বাস করে, অথবা কেবল বচনের অর্থ অনুধাবনের চেষ্টা করে। দেখি এই চতুর্থ অর্থ হচ্ছে একজন ব্যক্তি একটি বচনের মধ্যে সম্বন্ধ প্রকাশ করে। এই সম্বন্ধের অর্থ হচ্ছে যেখানে ব্যক্তি হয় বচনকে বিশ্বাস করে বা অবিশ্বাস করে, অথবা কেবল বচনের অর্থ অনুধাবনের চেষ্টা করে। আচ্ছা, এরপরে আমরা এখন জানার যে তৃতীয় উপায় সেটি নিয়ে আলোচনা করব। জানার তৃতীয় উপায়টা কি? একটি বস্তু সম্পর্কে প্রত্যক্ষ উপলব্ধির দ্বারা সচেতন হওয়া নয়। তাহলে কি ওই যে আমরা বললাম যে প্রত্যক্ষ উপলব্ধি দ্বারা আমরা এতক্ষণ 2 নাম্বার যে জানার উপায় সেটা আমরা প্রত্যক্ষ উপলব্ধির মাধ্যমে জানলাম। তো
তো 3 নম্বরটা বলা হয়েছে এখানে জানার উপায়টা প্রত্যক্ষ উপলব্ধির মাধ্যমে জানা নয় বা সচেতন হওয়া নয়, বরং এখানে পরোক্ষ উপলব্ধির মাধ্যমে জানা বা সচেতন হওয়া। মোট দুটি প্রসঙ্গে যথা সংবেদপাত্য প্রসঙ্গে এবং বচন প্রসঙ্গে পরোক্ষ উপলব্ধি নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা, মূল পরোক্ষ উপলব্ধি বলতে কোনো কিছুর ব্যাপারে বা সম্পর্কে চিন্তা করে বুঝিয়েছেন। এখানে পরোক্ষ উপলব্ধি বলতে যে সরাসরি কোনো কিছু প্রত্যক্ষ করা নয় বা কোনো কিছু দেখে তিনি কোনো কিছুর ব্যাপারে বা কোনো সম্পর্কে যেমন দেখলাম ঠিক আছে, কিন্তু সেই ব্যাপারে আমি আমার বা সেই সম্পর্কে আমি কি চিন্তা করছি সেটাকেই তিনি পরোক্ষ উপলব্ধি বলেছেন। এখন তিনি সংবেদপাত্য সম্পর্কে যে পরোক্ষ উপলব্ধির কথা বলেছেন সেটা হচ্ছে, উদাহরণস্বরূপ আপনি এই খামের দিকে তাকালেন, মূল বলছেন মানে মূল উদাহরণ দিয়ে বলছেন যে আপনি এই খামের দিকে তাকালেন এবং প্রকৃতপক্ষে একটি নির্দিষ্ট রং দেখতে পেলেন। আপনি নির্দিষ্ট রঙকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করলেন, কিন্তু তারপর আপনি যদি আপনার দৃষ্টি সরিয়ে নেন তাহলে আপনার উপলব্ধিটি প্রত্যক্ষিত হবে না। বলা হচ্ছে যে আপনি একটি খামের দিকে তাকালেন, এবার প্রকৃতপক্ষে মানে আমি একটি খামের দিকে তাকালাম এবং আমি একটি রং দেখতে পেলাম এবং আমি নির্দিষ্ট রঙকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করলাম, কিন্তু তারপর আমি যদি আমার চোখটা সরিয়ে নিই, আমার চোখের দৃষ্টিটা সরিয়ে নিই, তাহলে কি আমি আমার সেই যে আমি প্রত্যক্ষভাবে উপলব্ধি করলাম সেটা কিন্তু আর প্রত্যক্ষিত হবে না। কিন্তু আমি এটি সম্পর্কে তখনও মানে বলছে যে আপনি একটি সম্পর্কে তখনও চিন্তা করতে পারেন, সেই রঙের কথা চিন্তা করতে পারেন যেটিকে একটু আগে দেখেছিলেন। মানে তাহলে কি আমি এই সম্পর্কে মানে চিন্তা করতে পারি যে এই যে আমি আগে যে রং দেখেছিলাম, রঙের কথা চিন্তা করতে পারি যেটি আমি একটু আগে দেখেছিলাম। অতএব তাহলে কি আমি রং সম্পর্কে এখনও সচেতন, যদিও সেটিকে এখন আর প্রত্যক্ষভাবে উপলব্ধি করছি না। সুতরাং মনের মধ্যে যে উপায়ে কোনো কিছু থাকে তা প্রত্যক্ষ উপলব্ধি নয়, যাকে আমরা চিন্তা করা বা স্মরণ করা বলে অভিহিত করি। তাহলে কি আমি একটি রং দেখেছিলাম, আগে দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে দেখছি না, কিন্তু সেটার যে সেই সম্পর্কে যে আমার একটা চিন্তা, সেই সম্পর্কে যে আমার মধ্যে যে উপলব্ধি বা আমি যে সেটা মনে রেখেছি, সেই জিনিসটা সেই চিন্তা করা, স্মরণ করা, মনে করা, সেটাই হচ্ছে আমার এখানে পরোক্ষ উপলব্ধি। তাহলে এই ধরনের ঘটনায় আমরা সংবেদপাত্যকে, তাহলে এই যে সংবেদপাত্য মানে আমি একটা রং দেখেছিলাম, মানে কোনো একটা দেয়াল দেখেছিলাম, দেয়ালের একটা রং দেখেছিলাম, তাহলে কি যে রংটা কি কালার, রংটা কেমন, মানে এই যে সংবেদপাত্য, এটাকে আমার পরোক্ষ উপলব্ধি করি। বচনের প্রসঙ্গে মূল পরোক্ষ উপলব্ধি হলো, তাহলে এখন আমরা একটু আগে আমরা সংবেদপাত্য সম্পর্কে পরোক্ষ উপলব্ধিটা বললাম যে সংবেদপাত্যকে তিনি পরোক্ষভাবে উপলব্ধি করেছেন। আবার বচনের প্রসঙ্গে মূল যে পরোক্ষ উপলব্ধির কথা বলেছেন সেটা হলো এটা হচ্ছে সেই সম্বন্ধ যা আপনার একটি জিনিসের সাথে থাকে যখন আপনি ওই জিনিস সম্পর্কিত বচনকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন, কিন্তু এটিকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন না। আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে মানে এই যে বচনের ক্ষেত্রে পরোক্ষ উপলব্ধিটা কোনটা, মানে কি যে আমি সেই সম্বন্ধ যা আপনার একটি জিনিসের সাথে থাকে, মানে আমি সেই সম্বন্ধ মানে সেই আমার সাথে আমি কোনো একটা বস্তু সম্পর্কে জিনিসের সাথে আমি সেইভাবে চিন্তা করছি যা আপনার সাথে একটি জিনিসের সাথে থাকে যখন আপনি ওই জিনিস সম্পর্কিত বচনকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন। মানে আমি কোনো একটা বস্তু সম্পর্কিত বা কোনো একটা জিনিস সম্পর্কিত একটা বচনকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করলাম, মানে করেছি, কিন্তু যে জিনিসটা সম্পর্কিত একটা বচন বা একটা বাক্যকে আমি উপলব্ধি করেছি, কিন্তু সেটিকে কিন্তু এখন আমি প্রত্যক্ষভাবে উপলব্ধি করছি না, সেটাই হচ্ছে পরোক্ষ উপলব্ধি। মানে আমি একটা জিনিস দেখেছিলাম, ঠিক আছে, মানে আমি একটা জিনিস দেখেছি, জেনেছি, সেই সম্পর্কে আমি প্রত্যক্ষভাবে আমি সরাসরি দেখেছি। আমি একটা রঙিন, যেটা ধরুন দেয়ালের রং সম্পর্কে আমি দেখেছি, জেনেছি, যেটাকে আমি কোনো একটা জেনেছি, কিন্তু মানে কি ওই যে আমি কোনো একটা বস্তু সম্পর্কে যে আমি জানলাম, আমি কোনো একটা বস্তু সম্পর্কে জানলাম যেটাকে আমি সরাসরি আমি প্রত্যক্ষভাবে আমি জেনেছি, কিন্তু আমি যে ওইটা জেনেছি তা কিন্তু এই মুহূর্তে যে আমি যে জেনেছি সেটা যখন আমি এখন বলছি, কিন্তু এটাই তো আমি এখন প্রত্যক্ষভাবে উপলব্ধি করছি না, সেটাই হচ্ছে এখানে পরোক্ষ উপলব্ধির কথা বলা হয়েছে। আচ্ছা,
তাহলে কি একেই আমরা বলি জিনিস সম্পর্কে চিন্তা করা। তাহলে কি এই যে যে জিনিস মানে কি আমি যখন একটা জিনিস প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছিলাম সেটা যে আমি এখন করছি না, সেই জিনিসটা সম্পর্কে তো আমি এখন করছি না, কিন্তু সেই জিনিস সম্পর্কে আমি কি করছি, পরোক্ষ উপলব্ধি করছি, মানে আমি সেই জিনিস সম্পর্কে চিন্তা করছি। আচ্ছা, এখানে প্রশ্ন করা যেতে পারে এই পরোক্ষ উপলব্ধির স্থলে কেন আমরা চিন্তা করা ব্যবহার করছি না। মুরের উত্তর হলো চিন্তা পদ্ধতি অর্ধার্থক নয় যা দিয়ে সম্বন্ধটিকে প্রকাশ করা যায়। মানে কি এখানে অর্ধার্থক নয়, শুধু মানে কি যে এখানে বলা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে চিন্তা করা প্রত্যক্ষ উপলব্ধির ক্ষেত্রেই প্রয়োগ করা হয়, এ কারণে তিনি পরোক্ষ উপলব্ধির পথটি ব্যবহার করেছেন। তাহলে মুরের এখানে বলছে যে মানে আমরা কেন পরোক্ষ উপলব্ধির কথা বলছি, এখানে না বলে আমি তো চিন্তা করার কথাটাও বলতে পারতাম, যে পরোক্ষ না বলে আমি চিন্তা করা বলতাম। তো মুর উত্তর বলছেন যে চিন্তা করা পথটি অর্ধার্থক নয় যা দিয়ে সম্বন্ধটিকে প্রকাশ করা যায়। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে চিন্তা করা প্রত্যক্ষ উপলব্ধির ক্ষেত্রেই প্রয়োগ করা হয়, কারণ তিনি পরোক্ষ উপলব্ধি মানে চিন্তা করা অনেক সময় আমি আমার এই যে চিন্তা করা শব্দটি এটি আমি কোনো কোনো ক্ষেত্রে প্রত্যক্ষ উপলব্ধির ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। মানে আমি একটা জিনিস প্রত্যক্ষ করছি, সেটা প্রত্যক্ষ করছি সাথে সাথে চিন্তা করছি, এই কারণে দেখা যায় যে এই চিন্তা করা প্রত্যক্ষ উপলব্ধির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তাই তিনি চিন্তা করা শব্দটি এখানে প্রয়োগ না করে তিনি পরোক্ষ উপলব্ধি কথাটি প্রয়োগ করেছেন বা ব্যবহার করেছেন। এখন আমরা দেখব জানার চতুর্থ উপায়টা কি। জানার চতুর্থ উপায়কে মুর বলেছেন প্রকৃত জ্ঞান বা নলেজ প্রপার হিসেবে। এটি হলো একজন ব্যক্তি ও একটি বস্তুর মধ্যে সেই জ্ঞান সম্পর্কে যখন কেবল ব্যক্তিটি বস্তুকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন, উপরন্তু একই সাথে অন্যভাবে বস্তুটির সাথে সম্পর্কিত থাকেন। প্রকৃত জ্ঞানটি তাহলে কি একজন ব্যক্তি ও একটি বস্তুর মধ্যে সেই জ্ঞান সম্পর্কে বোঝানো হয় যখন কেবল ব্যক্তিটি বস্তুকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন এবং একই সাথে অন্যভাবে বস্তুটির সাথে সম্পর্কিত থাকেন। মুর বলেন এই ধরনের কেবল একটি মাত্র গুরুত্বপূর্ণ সম্বন্ধ রয়েছে যা কেবল অস্তিত্বশীল আমাদের ও বচনের মধ্যে আমাদের ও অন্য কোনো ধরনের বস্তুর মধ্যে নয়। প্রকৃতপক্ষে এটি সাধারণত সেই সম্বন্ধকে বোঝানো হয়ে থাকে। আমরা নিঃশর্তভাবে বলি যে আমরা বচনটিকে সত্য বলে জানি, আমরা জানি হলো এই হলো একটা ঘটনা। এই যে জ্ঞান সম্বন্ধ এটাকে মুর অন্যান্য তিনটি জানার উপায় থেকে পার্থক্য করে প্রকৃত জ্ঞান বলেছেন। তাহলে কি এখানে প্রকৃত জ্ঞানকে আবার চারটি শর্ত পূরণ করতে হবে। প্রকৃত জ্ঞান হতে হলে এই যে জানার যে অন্যতম জানার যে আমি মোট চারটা উপায়ের কথা বললাম, তার মধ্যে অন্য তিনটি উপায়ের থেকে এই যে প্রকৃত জ্ঞানের মাধ্যমে যে জানা সেটা হতে হলে চারটা শর্ত পূরণ করতে হবে। সেটা এক নম্বর হচ্ছে ব্যক্তিকে অবশ্যই বচনকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে হবে, ব্যক্তিকে অবশ্যই বচনটি সত্য বলে বিশ্বাস করতে হবে, বচনটি অবশ্যই সত্য হতে হবে এবং চতুর্থ শর্ত সম্পর্কে মুর স্পষ্ট করে কিছু বলেননি। যেহেতু চতুর্থ সম্পর্কে স্পষ্ট করতে বলেননি, সেখানে তার যে বিভিন্ন লেখা তার উপর ভিত্তি করে বলা যায় যে চতুর্থ শর্ত হলো এরকম যে কারণ বা যৌক্তিকতা, ব্যক্তির বচনকে বিশ্বাসের পেছনে সুনির্দিষ্ট বা নির্দিষ্ট প্রমাণ থাকতে হবে। তাহলে কি যে কারণ বা যৌক্তিকতা থাকতে হবে, যেটি কোনো একটা ব্যক্তির বচনের যে বিশ্বাস করছে সেই বচনটা বিশ্বাস হচ্ছে তার পিছনে সুনির্দিষ্ট বা সুনিশ্চিত প্রমাণ থাকতে হবে। তাহলে কি মুরের মধ্যে জানা পথটির বিভিন্ন অর্থের মধ্যে প্রকৃত জ্ঞানের অর্থটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাহলে কি এই যে জানার বিভিন্ন উপায়, তার মধ্যে আমি যে আমার প্রকৃত জ্ঞানের মাধ্যমে যে আমার জানা সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেখলাম যে জানার আমরা চারটা উপায় দেখলাম, তার মধ্যে জানার বিভিন্ন উপায়ের মধ্যে চারটা আমরা প্রথম উপায়টা যেটা দেখলাম যে এমন একটি উপায়ে জানা যেখানে ব্যক্তিটি বস্তুটিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপলব্ধি করে না। মানে কি কোনো একটা ব্যক্তি কোনো একটা বস্তু সম্পর্কে যে কোনো একটা কিছু সম্পর্কে জানবে যেটা সেটা না প্রত্যক্ষভাবে উপলব্ধি করবে না বা পরোক্ষভাবে উপলব্ধি করবে না। আর দ্বিতীয় যে জানার প্রত্যক্ষভাবে জানবে না, পরোক্ষভাবে উপলব্ধির মাধ্যমে জানবে না। আর দ্বিতীয়টা জানলাম যে প্রত্যক্ষভাবে উপলব্ধি করবে এবং প্রত্যক্ষভাবে উপলব্ধি করার পেছনে আমরা চারটা ভিন্ন ভিন্ন অর্থ ব্যবহার করেছি। তারপরে আমরা জেনেছি তিন নাম্বারটা যেটা জানার আরেকটি উপায় হলো পরোক্ষভাবে উপলব্ধি হওয়া বা সচেতন হওয়া। আর তারপরে 4 নাম্বার যে জানার উপায়টা সেটা আমরা বললাম যে প্রকৃত জ্ঞানের মাধ্যমে জানা, এবং এই প্রকৃত জ্ঞানের মাধ্যমে জানাটা হচ্ছে যে একজন ব্যক্তি একটা বস্তুর মধ্যে মানে এমনভাবে
এমনভাবে প্রকৃতভাবে একটা জানা, যেটা এমন একটা জ্ঞানত সম্পর্ক তৈরি হবে যেখানে ব্যক্তিটি বস্তুকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করবে এবং একই সাথে ব্যক্তিটি বস্তুটির সম্পর্কে যেভাবে প্রত্যক্ষভাবে জানবেও, আবার ওই বস্তুটির সাথে সেভাবে সম্পর্কিতও হবে। এবং এই চতুর্থ উপায় জানার জন্য আবার 4টা শর্ত আমরা তোমাদের বললাম, যে এই শর্ত কথা মূল বলেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব এতক্ষণ তোমাদের সাথে যে মূর যে জানার যে উপায় সমূহের কথা বলেছেন, যে জানার যে উপায়, এই জানার উপায় সমূহ যে 4টি উপায়ের কথা বলেছেন, তোমরা একটু হলেও তা বুঝতে পেরেছো। তো তোমরা এখানে এই বিষয়গুলা আমার এই ক্লাসটি ফলো করবে এবং তোমরা আরও বিভিন্ন বই মূরের উপর যে তার সাম মেইন প্রবলেমস অফ ফিলোসফির যে মূল টেক্সটটা পড়বে, এবং তাহলে তোমরা এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তো আশা করি তোমার আজকের ক্লাস একটু হলেও উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।